শরীফ ওসমান হাদির অনুসারীদের কঠিন চাপে পড়ে ডক্টর ইউনূস সরকার বিএনপিকে উপেক্ষা করে বিএনপির রহস্যজনক আচরণ, বিএনপির মিনমিনকে ওভারলুক করে বাদ দিয়েই ভারতকে চূড়ান্ত বার্তা দিয়েছে ডক্টর ইউনূস সরকার। দর্শক, কি ঘটেছে তার আগে বলি যে শরীফ ওসমান হাদির এই আজকের এই পরিস্থিতির জন্য বাংলাদেশের জনগণ ভারতকে দায়ী মনে করে এবং দিস ইজ রিয়াল। এজন্য সর্বদলীয় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে প্রফেসর ইউনূসের পরামর্শে। যমুনায় বসে সিদ্ধান্ত হয়েছিল, বিএনপি বলেছিল যে ঠিক আছে হবে, আমরাও আসবো, কিন্তু বিএনপি আসে নাই। এটা দ্বারা স্পষ্ট হয় যে ভারতের বিরুদ্ধে কোনো কিছু বলতে বিএনপি রাজি নয়। বিএনপি রাজনীতি ভারতপন্থী রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি না। কিন্তু শরীফ ওসমান হাদির অনুসারী যারা, তার পক্ষের শক্তি যারা, তারা সরকারকে কঠিন চাপ দিয়েছে। শরীফ ওসমান হাদির যারা হাদির ঘনিষ্ঠ যারা, যেমন সাদিক কায়েমরা, হাসনাত আবদুল্লাহরা, তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, ভারতের কোনো পরামর্শ মানা যাবে না। এখন সাদিক কায়েম বা এদের অনেকের পরামর্শ কিছু কিছু মেনেছেন সরকার, যেমন আওয়ামী লীগ দেখামাত্র গ্রেপ্তার, মামলা থাকুক বা না থাকুক, এরকম অনেক নির্দেশনা এসেছে যেটা সাদিক কায়েমদের চাপের ফল। ভারতের ক্ষেত্রে সেরকম স্থগিত করার সিদ্ধান্ত তো আর এভাবে আসতে পারে না, একটু সময় লাগবে। কারণ হাসিনাকে এবং কামালকে ফেরত না দিলে, তা কামালকে ফেরত দিবে কি দেবে না এটার স্পষ্ট ব্যাখ্যা তো অপেক্ষা করতে হবে। তবে বার্তা যতটুকু দিয়েছে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কি বার্তা? ভারতের উপদেশ শুনতে চাই না, বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের নির্বাচনে ভারতের কোনো উপদেশ আমরা চলবো না, শুনবো না, এটা গ্রহণযোগ্য নয়। এভাবে স্পষ্টভাবে ভারতকে ধাক্কা দিয়ে বের করে দেয়া, এটা শরীফ ওসমান হাদির অনুসারীদের চাপের ফলে এই বিতর্কিত পররাষ্ট্র উপদেষ্টা নিজেই ঘোষণা করতে বাধ্য হয়েছে। দেখেন, বিতর্কিত উপদেষ্টা কারা? স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বিএনপি পন্থী সবগুলো বিতর্কিত উপদেষ্টা, কারণ এরা ভারতের দালালি ছাড়তে পারে না। কিন্তু শরীফ ওসমান হাদির অনুসারীদের যে চাপ, সাদিক কায়েমদের চাপ, এর ফলে দেখেছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলতে বাধ্য হয়েছে যে মামলা থাকুক আর না থাকুক, আওয়ামী লীগ দেখা মাত্রই গ্রেপ্তার, দেখা মাত্র গ্রেপ্তার না করলে যে পুলিশ গ্রেপ্তার করবে না তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনি চিন্তা করেছেন কতটা কঠিন পদক্ষেপ? হ্যাঁ, এটা হয়েছে কেন বা কিসের ভিত্তিতে হয়েছে? ওই যে চাপের ফলে হয়েছে। তা বিএনপি যতই স্ট্যান্স নেক যে ভারতের বিরুদ্ধে তারা বলতে কিছু রাজি না, আর ভারতের বিরুদ্ধে বলা হবে এটা টের পেয়ে তারা শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সবাই গেলই না, তারপরেও বিএনপি যাই করুক, বিএনপিকে বাদ দিয়েই ইউনূস সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারতের কোনো উপদেশ শুনতে চাই না, তাদের উপদেশ চলবে না। তারা ইনক্লুসিভ নির্বাচন না কি বলুক, ওটা আমরা গুনি না। মোটামুটি ভালো কঠিন কথা, এটা ডিপ্লোমেসিতে এটার একটা তাৎপর্য আছে। তবে প্রতিবেশী দেশ, এই প্রতিবেশী দেশ কেন বলেন? ভারত বললে সমস্যাটা কি? দেখেন, আমাদের এটা একটু ব্যাখ্যা দিই যে আমরা অনেক সময় দেখবেন যে শিরোনামে প্রতিবেশী দেশ লেখি, কিন্তু বলার সময় সাথে সাথে ভারত বলি। কেন? ইউটিউব ফেসবুকে লেখার ক্ষেত্রে, শিরোনাম লেখার ক্ষেত্রে কিছু নীতিমালা আছে, কিছু কিছু শব্দ না লিখলে ভালো হয়, ঝুঁকি আছে, বিষয় এরকম কিছু বিষয় আছে। এইসব কারণে আমরা অনেক কিছু লিখি। আবার অনেক শিরোনামের ধরন, এটা অনেকে বলেন আমাদেরকে যে ভাই শিরোনামটা এইভাবে না দিলে একই স্টাইলে বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে নজিরবিহীন, এইসব বারবার, বা একটু ক্রিয়েটিভ হলে ভালো হয় না। আরে ভাই, আপনি এগুলো বুঝবেন না, আপনি মূল আলোচনাটা শুনেন। ইউটিউব ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী, ট্রেন্ড অনুযায়ী অনেক শিরোনাম দিতে হয়, কখন কোনটা দিলে ভালো হয় এটা আমরা ভালোভাবে বুঝি। আবার কোন শব্দ লেখা যায় না এটা আমরা বুঝি। আপনি আলোচনা শুনেন, তারপর বলেন, শিরোনাম নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখন এখানে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, তিনি তো আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর না, তিনি প্রতিবেশী দেশ কেন বলবেন? আমরা তো লেখি প্রতিবেশী দেশ, কিন্তু বলার সময় ঠিকই ভারত বলি। প্রতিবেশী দেশ কেন ভারত বলেন? এটা একটা সফট, এটা আর একটা দালালি, যে ভারতের কোনো উপদেশ আমরা শুনতে চাই না। ক্লিয়ার বলেন, প্রতিবেশী দেশের কোনো উপদেশ শুনতে চাই না, এটা কি? মনে রাখবেন, যারা ভারত শব্দটা উচ্চারণ না করে তারা
ভারতের সব দালাল। সমালোচনার ক্ষেত্রে স্পষ্টভাবে ভারত বলতে হবে। শুধু এইটা না, আরো কিছু বিষয় আছে। যেমন 5 আগস্টের আগে জামাত ইসলামীকে প্রাসঙ্গিক রাখার জন্য আমরা জীবনের ঝুঁকি নিয়ে অনেক কথা বলেছি। সরাসরি বলতাম জামাত ইসলামী, জামাত শিবির, স্পষ্ট লিখতাম, বলতাম। কিন্তু অনেক হুজুর ছিল জামাতের, এমনকি যারা জামাতের পদধারী নেতা না, কিন্তু জামাতের গুরুত্বপূর্ণ, জামাতের পি শাখার নেতা, তারা কখনো ফেসবুকে লেখার বা কোনো ক্ষেত্রে সরাসরি জামাত ইসলামী এভাবে বলতো না। তারা বলতো সংগঠন, এই প্ল্যাটফর্ম, এভাবে বলতো। কারণ জামাত বলতে সাহস পেত না, অল্প 2-1 লোক জামাত বলতো, তারা ভীতু ছিল। এরকম আপনি প্রতিবেশী প্রতিবেশী মানে, আবার জামাতকে জামাত বলবেন, সংগঠন মানে যে আমি জামাত ইসলামী করি, এটা না বলে যে আমি সংগঠনকে ভালোবাসি, এভাবে বলতো ফেসিবাদের আমলে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে জামাতকে প্রাসঙ্গিক রাখাটা জরুরি ছিল, এটা আমরা রেখেছি আমাদের আলোচনায়, আমাদের কন্টেন্টে হাজারো বার, ডেইলি, সপ্তাহে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির এই শব্দ প্রোনাউন্স হতো, মানুষের মধ্যে প্রাসঙ্গিক থাকতো, এভাবে কন্টেন্ট করে রেখেছি, এভাবে হোয়াট এভার। তো প্রতিবেশী দেশ এটা বলেন কেন? আপনি সরাসরি বলেন যে ভারত। দেখবেন যে হাসনাত আব্দুল্লাহ, শরীফ ওসমান হাদি, এরা কিন্তু প্রতিবেশী দেশ বলেন। এমনকি সরকারের মধ্যেও যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তাদের মধ্যে এই বিষয়ে নমন্যতা নেই, তারাও স্পষ্ট করে বলে ভারতের ষড়যন্ত্র। কিন্তু আপনি কেন প্রতিবেশী দেশ বলেন, ভারত কেন বলেন? আপনার সমস্যা আছে। এখন পররাষ্ট্র উপদেষ্টা তারপরও যতটুকু যে উপদেশ শুনতে চায় না, অমুক তমুক, এটা তিনি মূলত চাপে পড়ে করেছেন, শরীফ ওসমান হাদির অনুসারীদের চাপে পড়ে। এখানে আবার এই পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন 7 সিস্টার্স আলাদা করতে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া বা এরকম কোনো পরিকল্পনা আমাদের নেই। এটা সরকার হিসেবে এটা বলবে, ঠিক আছে, সরকার এটা বলতে পারে না যে না হ্যাঁ আমরা করব। তবে ব্যাখ্যাটা দেওয়া উচিত এভাবে যে আমাদের রাজনৈতিক নেতারা যেটা বলছে যে 7 সিস্টার্সকে আলাদা করে দিব আমরা, আলাদা করতে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিব, তারা তো সরাসরি এই কথাটা বলছে না। তারা কন্ডিশন দিয়ে বলছে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব ভারত না মানলে, হাসিনাকে কামালকে ফেরত না দিলে, তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা মানতে চাইবে না, মানবে না, তাদের সাথে তো যুদ্ধ করতে হয়। সেখানে ভুল বলেছে কি, এভাবে তো ব্যাখ্যা দেওয়া যায়। কিন্তু তারপর সরকার হিসেবে 7 সিস্টার আলাদা, কন্ডিশনালি আলাদা করতে দিব, এটা সরকার বলতে পারে, এটা ঠিক আছে। বাংলাদেশের নির্বাচন কেমন হবে এই বিষয়ে প্রতিবেশী দেশগুলোর কোনো উপদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ওয়াহিদ হোসেন। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে দেওয়া নসিহত অন্তর্বর্তী সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। এটা কিন্তু কঠিন কথা, যে ভারতের নসিহত গ্রহণযোগ্য নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের কিছু বক্তব্য এসেছে যেখানে আমাদের নসিহত করা হয়, অমুক তমুক কোনো নসিহত শোনা হবে না, বরং আমাদের দাবি নির্বাচন পর্যন্ত ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক।